নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আজকে আমরা সরাসরি চলে এসেছি চ্যানেল ভিশনের পর্দায়। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক দিন আমাদেরকে কি কি ধরনের দুর্বিষহ সমস্ত রোগের মুখাপেক্ষী হতে হয়। আজকাল যেভাবে ভাইরাস ব্যাকটেরিয়ার অ্যাটাক বেড়ে চলেছে, তার মধ্যে এখন বর্ষাকাল, সুতরাং বাইরে বেরোলেই বৃষ্টি কাদা, তাতে ব্যাকটেরিয়ার ছড়াছড়ি, এবং এই যে সমস্ত রোগ আমাদের ভোগ করতে হয়, সেই রোগ ভোগের মুক্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং সেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যিনি সিএমও, আপনারা প্রত্যেকেই চেনেন, খুবই পরিচিত আপনাদের কাছে, তিনি ডক্টর এন ভট্টাচার্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন। আমরা তার কাছে যাব, আমরা জেনে নেব তার কাছে যে আমাদের এই বর্ষাকালীন যে বিভিন্ন রকম সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, জ্বর সর্দি কাশি তো রয়েছেই, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা বেদনাও আমাদের শরীরে বাসা বাঁধে এই সময়। বিশেষ করে জমা জল আমাদের হামেশাই পেরোতে হয় এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের অ্যাটাক করে। তো স্কিন ফাঙ্গাল ইস্যু থেকে বিভিন্ন ধরনের ব্যথা বেদনা, এই সমস্ত কিছু রোগ নিরাময় কিভাবে হতে পারে, তাও সম্পূর্ণ ভেষজ উপায়, অর্থাৎ কিনা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে, সেইটাই আজকে আমরা জেনে নেব। আমরা সরাসরি চলে যাচ্ছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্যের কাছে। নমস্কার ডক্টর। নমস্কার। তো যেটা নিয়ে কথা বলছিলাম, যেহেতু এখন বর্ষাকালে আমাদেরকে বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয়, না চাইতেও আমাদের বৃষ্টিতে ভিজতে হতে পারে, নোংরা জল পাড়াতে হতে পারে। তো এর থেকে দুটো প্রধান সমস্যার সম্মুখীন সাধারণত আমরা হয়ে থাকি বলে আমাদের দর্শকরা আমাদের জানান প্রায়শই। এক হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তো প্রথম আজকে আমরা জানবো যে ফাঙ্গাল ইনফেকশন থেকে আমরা কিভাবে নিজেদেরকে, মানে প্রিকশন কিভাবে নিতে পারি। ফাঙ্গাল ইনফেকশন, দেখুন, এটা অনেকের ক্ষেত্রেই হয়। একটু গরমকালে খুব বেশি যদি ঘেমে যায় তাহলে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অতিরিক্ত যদি জল ঘাটাঘাটি যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি আসতে পারে। আর এই ফাঙ্গাল ইনফেকশন, এই যে এখন নোংরা জল কাদা, তার মধ্যে যদি আপনাকে প্রতিনিয়ত আপনাকে বাইরে বেরোতে হচ্ছে, সেখানে ওই নোংরা জল থেকেও কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশনের কিন্তু সমস্যা আসতে পারে। অনেকেই আছে যারা রাবারের জুতো বা রেক্সিনের জুতো যারা পরে, এবার পাটা আপনার ভেজা রইল, আপনার অনেকক্ষণ জুতোটা আপনি পরে থাকলেন, সেখান থেকে আপনার আঙুলের মাঝে মাঝে দেখবেন এরকম ইনফেকশন হচ্ছে। তো এই যে ফাঙ্গাস, এই ফাঙ্গাস থেকে যখন ফাঙ্গাল ইনফেকশন হয়, সেখানে কিন্তু আপনার স্কিন ক্ষত সৃষ্টি হয়ে যায়, ওই জায়গাটা আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যদি অতিরিক্ত জায়গাটা আপনার ভেজা থাকে বা স্যাঁতসেঁতে থাকে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আরো বেশি বাড়তে থাকবে। তো সবসময় যদি আপনি দেখছেন যে আপনার আঙুলের মাঝখানে কোনো সাদা রঙের প্যাচ মতো দাগ মতো হয়ে যাচ্ছে, বা ইচিং হচ্ছে, চুলকানো হচ্ছে, সেখান থেকে কোনো রস মতো কিছু বেরোচ্ছে, সেই জায়গাটাকে চেষ্টা করবেন শুকনো রাখার জন্য। জায়গাটা যাতে ভেজা বা স্যাঁতসেঁতা একদমই না থাকে, একটু শুকনো রাখার চেষ্টা করবেন জায়গাটাকে। আবারও আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দর্শক, দেখে নেব কে রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তন্ময় দে বলছি, হাওড়া থেকে। আচ্ছা, বলুন আপনার কি সমস্যা রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি তন্ময় দে বলছি, হাওড়া থেকে। হ্যাঁ দাদা ভাই, শুনতে পেয়েছি। আপনার কি সমস্যা রয়েছে বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার প্রচুর গাছ চুলকানি হয়, ঠিক আছে? মানে ওটা দিনের বেলা হয় না, রাতের বেলা যখন ঘুমোতে যাই তখনই হয়। আচ্ছা, এটা কি আপনার 12 মাসেই প্রবলেমটা হয় না, গরমকালে বা শীতকালে বেশি হয়? বর্ষাকালে হলেও বেশি। বর্ষাকালে বেশি হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন যে আপনার শরীরে অ্যালার্জির মাত্রা কত কি আছে? কিছুই করা হয়নি। দেখুন, প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি একটু আপনার একটা রক্ত পরীক্ষা করুন, যেটা আপনার অ্যালার্জি টেস্ট হবে, IgE একটা রিপোর্ট হবে রক্ত পরীক্ষা, সেই পরীক্ষাটি করান, তাহলে আপনার শরীরে অ্যালার্জির মাত্রা কতটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো। তার ভিত্তিতে আপনার ট্রিটমেন্টটা হবে। আরেকটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে আপনি চান করুন, তাহলে আপনার যে গায়ে ইচিং হচ্ছে সেগুলো একটু আপনার কম হবে। সম্ভব হলে একটু কাঁচা হলুদ আপনি চিবিয়ে খাবেন, বেশি নয়, সামান্য পরিমাণ কাঁচা হলুদ আপনি একটু চিবিয়ে খাবেন। আর চিংড়ি মাছ, ডিম, বেগুন, দুধ, এটা আপনি যত কম খাবেন ততই আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? হ্যালো। হ্যালো। খুব সম্ভবত লাইনটা কেটে গেছে। আশা করি আপনি টিভিতে আপনার যে সমস্যা রয়েছে তার উপযুক্ত
নিরাময় আপনি পেয়ে গেছেন এবং শুনতেই পেয়েছেন আপনারা সকলেই যে কতটা ভেষজ উপায় কিন্তু এই সমস্যার সমাধান আজকে আমরা জানতে পারলাম আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্যের কাছ থেকে। ঠিক যেই কথাটা আমি শুরুতে বলছিলাম যে আয়ুর্বেদ হচ্ছে এমন একটি ওষুধ বা এমন একটি চিকিৎসা যা কিনা প্রাচীন কাল থেকে মানে সেই একেবারে বেদ পুরাণের কাল থেকেই আমরা দেখে আসছি যে হয়ে আসছে, চলে আসছে, যাতে কোনো কেমিক্যাল সাইড এফেক্ট কিন্তু একেবারেই হয় না, ঠিক কিনা? একদমই। দেখুন, এখন মেডিসিন অনেক উন্নত হয়েছে। আগে যেরকম একটা কনসেপ্ট ছিল যে শুধুমাত্র ওই পাতা থেকে বা শেকড় থেকে ওর থেকে মেডিসিন হচ্ছে, সেটা এখন অনেক উন্নত হয়েছে। এখন মেডিসিনও প্রত্যেকটা ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে এখন মেডিসিনগুলো আসছে। তো পাউডার ফর্ম রয়েছে, সিরাপ ফর্মে রয়েছে। তো এখন অনেক ধরনের ফর্মেশন চেঞ্জ হয়েছে মেডিসিনের, আর তার এফিকেসিও কিন্তু যথেষ্ট এখন বেশি রয়েছে। শুধুমাত্র যে হার্বস থেকে মেডিসিন হচ্ছে সেরকম নয়, মেটাল কিছু মেডিসিনও রয়েছে, তার থেকেও কিন্তু এখন প্রচুর পরিমাণ এফিকেসি মেডিসিনের এখন বাড়ছে। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা বলবেন। আমার নাম স্নেহা রায়। আচ্ছা দিদি ভাই বলুন, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে আমি প্রোগ্রাম দেখছিলাম, আমার আর কি অ্যালার্জির একটু প্রবলেম আছে, তো মাঝে মধ্যেই ধরুন আঙুল, ঘাড় হঠাৎ করে চুলকাতে থাকে। আচ্ছা, কোনো এরকম পার্টিকুলার জায়গায় আপনার ইচিং হয় না, সারা গায়েই আপনার চুলকায়? না না, সারা গায়ে না, পার্টিকুলার কিছু কিছু জায়গা খুব চুলকায়। যেরকম হঠাৎ করে আঙুলে চুলকাতে শুরু করে দেয়, এরকম আজকেই হচ্ছে, আমার আঙুলে হচ্ছে। আচ্ছা, তো এই সমস্যাটা কতদিনের আপনার? এটা হ্যাঁ হচ্ছে 3-4 মাস ধরে হচ্ছে। 3-4 মাস? তো কোনো চিকিৎসা করিয়েছেন তার জন্য? না, সেভাবে গুরুত্ব দিইনি, মানে এখন আমি প্রোগ্রাম শুনছিলাম, মনে হলো এখন ফোন করি। বেশ। দেখুন, প্রথমত আপনাকে বলবো, যেহেতু আপনি বলছেন আপনার পার্টিকুলার এরিয়াতে আপনার ইচিংটা হয়, তারপর আবার হয়তো সেটা আস্তে আস্তে আপনার কমেও যাচ্ছে, তো একটু আপনার খেয়াল রাখতে কমেও হবে। যায় আবার। হ্যাঁ, কমে যায় আপনার, তো সেটা একটু খেয়াল রাখতে হবে যে বারে বারে কি একই জায়গায় হচ্ছে, বা আপনার ধরুন আঙুল, আপনি বলছেন আঙুলে ইচিং হচ্ছে, তো সেটা কি এরকম 2-4 দিন পরে পরেই হচ্ছে কিনা সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকেও বলবো যে একটু আপনি আপনার আইজি রিপোর্টটা করান, আপনার রক্ত পরীক্ষা যেটা অ্যালার্জির জন্য সেটা আপনি একটু অবশ্যই করান, তাহলে আইজির মাত্রাটা কতটা রয়েছে সেটা আমরা জানতে পারবো। আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আপনি চেষ্টা করবেন, যাতে জল ঘাটাঘাটি একটু কম করতে হয়, বা যাতে আপনি খুব বেশি ঘেমে না যান সেদিকে একটু খেয়াল রাখবেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখুন, একটু আইজি রিপোর্টটা করান। আমার মনে হয় খুব বেশি চিন্তা করতে হবে না আপনাকে এটা নিয়ে, ঠিক আছে? শুনতেই পেলেন আপনার সমাধান। লাইভে তো আপনারা ফোন করবেন এবং এখানে অবশ্যই ম্যাডাম বসে রয়েছেন, আপনাদের সমস্ত সমস্যার উনি লাইভে সমাধান দেবেন। কিন্তু যারা চাইছেন সরাসরি গিয়ে দেখাতে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, তাদের জন্য জানিয়ে রাখি হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, কলকাতায় রয়েছে 3টি চেম্বার, হাতিবাগান, ল্যান্সডাউন এবং আমতলাতে। এছাড়া হাওড়াবাসীদের জন্য রয়েছে সুবিধা বেলুর, বাল্টিকুড়ি এবং শিবপুরেও কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিভিন্ন চেম্বার রয়েছে এবং আপনারা সেখানে গিয়ে কিন্তু দেখাতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা দেখাতে পারেন, সেটা আমি ধীরে ধীরে আসছি। আগে আমরা একটু আলোচনায় ফিরি। আলোচনার আজকে বিষয়টা ছিল হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যা কিনা বর্ষাকালে খুবই স্বাভাবিক। তার কয়েকটা প্রতিকার তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। এবার আমি একটু অন্য ধরনের ইনফেকশনের দিকে আসি। সেটা যে শুধুমাত্র বর্ষাকাল ঘটিত তা নয়, বর্ষাকাল ছাড়াও আজকাল যেহেতু মানে বিউটিফিকেশনের অনেক রকম পদ্ধতি বেরিয়েছে এবং বিশেষ করে মেয়েরা সেই পদ্ধতি অনেকেই নেয়, এবং তার মধ্যে একটি হচ্ছে আমরা এখন জানি নেল এক্সটেনশন। এবং সেই নেল এক্সটেনশনে অনেক জায়গাতেই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যিনি করছেন তার দিক থেকে হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু যার হাতে করা হচ্ছে সে হয়তো কোনো নিয়ম মানেনি, কিংবা সে হয়তো কোনো রকম ভাবে খুঁচিয়ে সে নখ তোলার চেষ্টা করেছে, তাতে করে কিন্তু তাদের নখের ক্ষতি হচ্ছে এবং সেখানেও ইনফেকশন হচ্ছে। আলোচনায় আমরা আসবো, তার আগে দেখবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাই বলছি, গড়িয়া থেকে। বলুন, কি সমস্যা রয়েছে? অ্যাকচুয়ালি আমার মার 2 বছর আগে নি রিপ্লেসমেন্ট হয়েছে।
ঠিক আছে? হুম। তো আমি একটা জিনিস জানতে চাইছি, উনি সুস্থ স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছেন, সে বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি, যাদের ধরুন রিপ্লেসমেন্ট নিয়ে রয়েছে বা ধরুন যারা এলডারলি সিটিজেন, আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন এটাই যে তারা কি যদি চান কোনো সময় জিমে জয়েন করে হালকা ফুলকা এক্সারসাইজ গুলো সেগুলো কি করতে পারেন? কারণ যতই রিপ্লেসমেন্ট হোক বা যাই হোক বয়সজনিত কারণে একটা কিন্তু ব্যথা থেকেই যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মানে ওই ট্রেডমিলে হাঁটা বা সাইক্লিং করা এইগুলো কি উপযোগী হবে? ওনার কি দুটো হাঁটুর রিপ্লেসমেন্ট হয়েছে না একটা সিঙ্গেল? একদমই একদমই দুটোই। দুটোই হয়ে গেছে তো? তো আপনার কার সমস্যাটা বললেন আপনি? মায়ের। আপনার মায়ের। তো আপনার মায়ের যখন নি রিপ্লেসমেন্টে যখন সার্জারি হয়েছিল, তারপর কোনো ধরনের কোনো গাইডলাইন্স দেওয়া হয়নি যে কি ধরনের এক্সারসাইজ করবে বা কি করবে কি না করবে, এরকম কোনো গাইডলাইন্স দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল, আমি একদমই বলবো না যে হয়নি, কারণ ওই টাইমটাতে না মানে ওই সার্জারির পরপরই ওই আমাদের সারা পৃথিবীতে এই করোনার ব্যাপারটা চলে আসে, তারপরে আর জিমে গিয়ে যে ওইটা করার ব্যাপারটা আসেনি। আমিও ব্যক্তিগতভাবে খুবই মানে ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে আমার করণীয় যে 1.5 বছর 2 বছরের মাথায় এখন যদি আমি নতুন করে স্টার্ট করি, হালকা ফুলকা কি ধরনের জিনিস করলে ওনার খুব একটা প্রবলেমও হবে না, বাট চলবে ব্যাপারটা। দেখুন, অ্যাজ সাচ আমি আপনাকে বলবো যে ওনার যেহেতু অলরেডি একবার সার্জারি হয়ে গেছে, তাও বোথ নি ওনার রিপ্লেসমেন্ট হয়ে গেছে, কোনো ধরনের ব্যায়াম যেটা পা ভাঁজ করে হবে এরকম কোনো ধরনের ব্যায়াম ওনার করাটা ঠিক হবে না। সাইক্লিং আপনি বললেন, সাইক্লিং করার সময় পাটাকে ফোল্ড করতে হবে, হাঁটুটার জায়গায় ওনার ফোল্ড হবে, ভাঁজ হবে, তো এরকম কোনো জাতীয় ব্যায়াম উনি করতে পারবে না। এছাড়া ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেরকম করার সেরকম উনি করতে পারে, এটা আমার অ্যাডভাইস। এবার আপনি যে ডক্টরের সাথে কনসাল্ট করেছিলেন, যদি আপনি চান ওনার সাথে আপনি কনসাল্ট করতে পারেন, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে কোনো ধরনের এক্সারসাইজ ওনার জন্য এখন ঠিক হবে না। কারণ আপনি যে রিপ্লেসমেন্ট করিয়েছেন না, সেটা কিন্তু ওনার অরিজিনাল হাঁটুটাকে বাদ দিয়ে একটা হয় মেটাল বা প্লাস্টিকের একটা হাঁটু ওখানে বসানো আছে, ঠিক আছে? তো তার চারপাশটা তো ওনার অরিজিনালি যেরকম হাড় মাংস হয় সেরকম ভাবেই তৈরি। তো সে জায়গাটা যখন ঘষা খাবে, ফোল্ড করলে কি বারে বারে ঘষা খাবে, ঘষা খেলে কিন্তু ভেতরে ভেতরে ওনার ইনফেকশন হয়ে যেতে পারে, যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলে থাকি, আফটার সার্জারি সেকেন্ডারি ইনফেকশন আমরা বলে থাকি। তো আমি বলবো যে কোনো ধরনের পা ফোল্ড করে কোনো ব্যায়াম করার প্রয়োজন নেই। এছাড়া কোনো ধরনের কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি উনি করতে চায় করতে পারে। চলাফেরা একটু সাবধানে করবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা পা ভাঁজ করে বসা, বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে ওনাকে। থ্যাংক ইউ ডাক্তার, খুব ভালো লাগলো, আমি অবশ্যই এগুলো পালন করাবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে টেলিফোন করতে থাকুন এবং জানতে থাকুন আপনাদের সমস্যার ভেষজ অর্থাৎ আয়ুর্বেদিক সমাধান। যে আলোচনায় আমরা ছিলাম তাতেই ফিরবো যে বর্ষাকালীন ফাঙ্গাল ইনফেকশন বা গ্রীষ্মকালীন এই যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। এখন জানতে চাইছি এই যে নিত্য নতুন সব প্রসাধনী সামগ্রী বা নিত্য নতুন সমস্ত সাজগোজের উপায়, যার মধ্যে একটি আমি বললাম নেল এক্সটেনশন। অনেক সময় দেখা যায় যে নিজে নিজে বাড়িতে করতে গিয়ে নখে ইনফেকশন বাঁধিয়ে ফেললো, সেই থেকে নখ থেকে কিউটিকল ধরে গোটা আঙুলটাই খারাপ হতে থাকলো। এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে দেখি, বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট দেখি। তো জানতে চাইবো যে এইভাবে যে বিভিন্ন যুবতীরা বা তরুণীরা নিজেদের ক্ষতি করে ফেলছে, এটা শখ আমরা আটকাতেও পারি না, কিন্তু এর থেকে আমরা মুক্তি কিভাবে পেতে পারি? আচ্ছা, এক্সটেনশনটা যদি আমি স্পেসিফিক ভাবে বলি, দেখুন প্রত্যেকটা জিনিসই যেটা আপনার অরিজিনাল সেটাই কিন্তু বেটার। আর্টিফিশিয়ালটা মোটেও বেটার নয়, আপনার দেখতেই জাস্ট ভালো লাগবে, কিন্তু আর্টিফিশিয়ালটা কিন্তু আপনার নেক্সট কিন্তু এটা আপনার জন্য ক্ষতি করবে। কারণ যখন এরকম কোনো ধরনের কিছু করা হয়, এক্সটেনশন করা হয়, তখন আপনার নখের ওপরের কিছুটা অংশ কিন্তু সেটাকে ফাইলিং করে। তো আপনার যে নেল ব্লেডের মধ্যে যে এনামেল যেটা রয়েছে, আমাদের দাঁতে নখে এসব জায়গায় এনামেল থাকে, একটা কোটিং বলা হয়ে থাকে, সেই জিনিসটাকে কিন্তু ঘষে তুলে দেওয়া হয়, সেখান থেকে আপনার নখটা পাতলা হয়ে যাবে। তার উপর একটা এক্সটার্নালি একটা আপনাকে আর্টিফিশিয়াল একটা নখ মতো একটা কিছু লাগিয়ে দিল, তার থেকে কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন হয়তো অনেক সময় ভেতরে আপনার নখটা কিন্তু ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়, ব্যথা হবে আপনার। এবার আপনি সেটাকে জোর জবরদস্তি যদি খুলতে চেষ্টা করেন, তখন আপনার নখটা তো ভাঙবেই, সেখান থেকে আপনার ব্যথা হবে, ইনফেকশন হয়ে যাবে, অনেক সমস্যা হবে, নখগুলো আস্তে আস্তে আপনার দেখবেন ভঙ্গুর হয়ে যাচ্ছে।
পাতলা হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। হয়তো আপনার এক্সটেনশন হয়ে গেল 3 মাস 4 মাস শেষ, তারপরে দেখবেন নখগুলো খুব পাতলা, আপনার একটু ধরলে আপনার হয়তো নখটা ভেঙে যাচ্ছে, কোথাও লাগলেই হয়তো আপনার নখটা ভেঙে যাচ্ছে। তো তার জন্য প্রত্যেকটা আর্টিফিশিয়াল জিনিস, সেটা শুধুমাত্র এক্সটেনশন নয়। এই যে উনি একটু আগে ফোন করে বললো যে ওনার মায়ের নি রিপ্লেসমেন্ট হয়েছে, তো নিজের আসল হাঁটুটাকে চেঞ্জ করে যখন আর্টিফিশিয়াল কিছু ওই জায়গাটায় দেওয়া হয়েছে, আজকে না হোক, কাল না হোক, পরশু বা আরো 1 বছর 2 বছর পর সেটা কিন্তু একটা না একটা জায়গায় গিয়ে আপনার প্রবলেম কিন্তু করবেই। তো এই আমাদের স্কিনের জন্য বা এই যে বিউটিফিকেশনের জন্য যেটাই যাদেরই আপনারা করছেন, কেউ হয়তো শখের জন্য করছেন, কেউ প্রয়োজনে করছেন, বা কেউ ভালো লাগে তাই করছেন, প্রত্যেকটারই কিন্তু টেক কেয়ার করতে হবে, আগেও পরেও। আপনি যদি এক্সটেনশনও করছেন, আগে আপনি আপনার নখের কেয়ার করুন, যখন এক্সটেনশনটা আপনার নষ্ট হয়ে গেল তারপরও আপনি কিন্তু কেয়ার করুন, একটুখানি যত্ন নিতে হবে। এখন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে প্রত্যেকটা জিনিসকে আপনাকে যত্ন করে রাখতে হবে। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা রয়েছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার খাওয়ার পরে দেখছি মুখ টবাই আছে এবং প্রচন্ড পরিমাণ যখন খাবার হজম হচ্ছে না, পেট ভর্তি আছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, আর আপনার প্রত্যেকদিন আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে? না, সেরকম পার ডে হয় না, একদিন ছাড়া একদিন হয়। আচ্ছা, তো যদি আপনার প্রত্যেকদিন পেট পরিষ্কার না হয় তাহলে তো আপনার এরকম গ্যাস অম্বলের সমস্যা, বা আপনার অল্প খেলেই মনে হবে পেটটা ভারী হয়েছে, এরকম তো আপনার মনে হবেই। চেষ্টা করতে হবে যাতে প্রত্যেক দিন আপনার স্টুলটা ক্লিয়ার হয়, যাতে পেটটা আপনার পরিষ্কার হয়। তার জন্য আমি বলবো যে আপনি এখন থেকে ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, কিন্তু সেটা চেষ্টা করবেন হালকা গরম জল খাওয়ার। আর ফাইবার জাতীয় খাবার বেশি খান। ফাইবার জাতীয় খাবার মানে সবুজ শাক বা যেই ফলগুলো আপনি খোসার সমেত খেতে পারেন সেরকম ফল আপনি খাবেন। আর খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খাবেন। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, চিবিয়ে খাবেন, যাতে আপনার হজমটা ভালো হয়। আপনি যদি খুব তাড়াতাড়ি খাবার খান তাহলে কিন্তু সেখানে আপনার হজমেও গন্ডগোল হবে। আর একটু গরম জল খাওয়াটা আপনি শুরু করুন। আমার মনে হয় মোটামুটি এইটুকু আপনি ফলো করলে আপনি অনেকটা ভালো থাকবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না, আপনার সমস্যার সমাধান হয়নি, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি চান একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং বর্ধমানের চেম্বারের কথা যেমন উনি বললেন, সেরকমই আমি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বারগুলো রয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দিই। বনগাঁতে রয়েছে, বনগাঁতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিংয়ে রয়েছে, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে। এছাড়াও বহরমপুরে যারা থাকেন, বহরমপুরবাসীরা, তারা দেখাতে পারেন ডক্টর এ হালদারকে। খড়গপুরবাসীরা দেখাতে পারেন ডক্টর এন চ্যাটার্জিকেই। মালদা থেকে রয়েছে ডক্টর এস ঘোষাল এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদার রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন চেম্বারে বিভিন্ন ডাক্তাররা রয়েছে, আপনারা চাইলেই তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় সর্বদা আপনাদের জন্যই রয়েছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। তো ফাঙ্গাল ইনফেকশন একটা হলো আমরা আলোচনা করলাম, যেটা বর্ষাকালীন, যেটা আমরা যতই সাবধানতা অবলম্বন করি ঠিক চলে আসে। তার জন্য আমাদের যেটা হতে হবে, একটু সচেতন হতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের শরীরের কোনো অংশে কোথাও কোনো রকমের অস্বস্তি হচ্ছে কিনা, কোনো রকম স্পট বা কোনো রকম প্যাচ দেখা যাচ্ছে কিনা, এইগুলো। আচ্ছা, এবারে আরেকটা যে জিনিসে আসবো সেটা হচ্ছে একই রকম সমস্যা, যে বর্ষাকালে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই শরীরের আচ্ছা, আরেকটা ফোন এসে গেছে, আগে ফোনটা নিয়ে নিই, তারপরে আলোচনায় আসছি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেছে, আবারও চেষ্টা করুন, অবশ্যই লাইন লাগবে। হ্যাঁ, তো যে আলোচনাটাই আমরা ছিলাম, যে বর্ষাকালে এটাও দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ থেকেই ব্যথা করছে। এর কারণটা কি হয়? বর্ষাকালে যেরকম স্কিনের সমস্যা একটু বাড়াবাড়ি হয়, যাদের অলরেডি স্কিনের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যাগুলো একটু বাড়াবাড়ি হয়, নতুন করেও যাদের সমস্যা নেই তাদেরও কিছু স্কিনের সমস্যা দেখা যায়। তেমনি যাদের গা হাত পায়ের ব্যথার যারা সমস্যা রয়েছে, যাদের আর্থ্রাইটিসের মতো প্রবলেম রয়েছে, সেটা পলি আর্থ্রাইটিস হোক বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হোক, যাদের আর্থ্রাইটিসের মতো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বর্ষাকালের দিকে একটু ব্যথাগুলো বেড়ে যায়। যার জন্য আমরা সবসময় বলি যে একটু গরম জলে চান করার চেষ্টা করুন।
করুন আর একটু গরম সেক দিন। যে যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু গরম সেক দিন। বর্ষাকালে সিজন চেঞ্জের জন্য প্রত্যেকটা ঋতুর প্রভাব রয়েছে আমাদের শরীরের মধ্যে, যার জন্য আমাদের আয়ুর্বেদের মধ্যে দিনচর্যা ঋতুচর্যা ডিভাইড করা আছে। তো ঋতুরও একটা এফেক্ট আছে আমাদের বডির উপর। তো এই বর্ষাকালের সময় যেহেতু হেভিনেস হয়ে যায় আমাদের বডির মধ্যে, তার জন্য কিন্তু ব্যথা অতিরিক্ত পরিমাণ অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। বেশ, আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে দেখবো আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রিতেশ দাস বলছি, হ্যাঁ, কোথা থেকে বলছেন? ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে? সমস্যা এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জল রাস্তায় জমছে। গত সপ্তাহে জমা জল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পর আমার পাটা ভীষণ মানে কুটোয়, মানে জ্বালা জ্বালা করে। আমি দেখি প্রায় জায়গা ফুলে গেছে এবং সেই জায়গাগুলো লাল লাল বা কালো কালো দাগ দাগ হয়ে গেছে ওই বৃষ্টির নোংরা জল পায়। আচ্ছা, তো এটা কি এখনো স্পট গুলো রয়েছে? এখনো রয়েছে। আর সেই জায়গায় কি চুলকাচ্ছে আপনার? হ্যাঁ, চুলকোয় এবং ব্যথা করে। আচ্ছা, তো এক সপ্তাহ আগে আপনার সমস্যাটা হয়েছে, তো কোনো ডাক্তার দেখাননি আপনি? ডাক্তার দেখিয়ে কিন্তু সেভাবে কোনো রকম উপকার পাইনি। আচ্ছা, দেখুন প্রথমত আপনাকে বলবো যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বৃষ্টির নোংরা জল, কারণ দেখুন বৃষ্টির সময় তো আপনার ড্রেনের জল নদীর জল সব একসাথেই হয়ে যাচ্ছে, তো যথেষ্ট তার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস তার মধ্যে থাকে। তো এই বৃষ্টির নোংরা জল আপনার যদি স্কিনের মধ্যে লাগছে, আপনি যেটা বললেন যে আপনি হেঁটে যাচ্ছিলেন, আপনাকে হয়তো সেদিকে যেতেই হবে, আপনি হেঁটে যাচ্ছেন, তার জন্য আপনার পায়ের মধ্যে ইনফেকশনটা এখন দেখা দিচ্ছে। তো একটু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে। আর আপনি যে জায়গায় আপনার স্পট রয়েছে বা যে জায়গায় আপনার ইচিং হচ্ছে, বলবো সেখানে আপনি নখ একদমই লাগাবেন না। যদি খুব বেশি আপনার ইচিং হয়, একটা শক্ত সুতির কাপড় নিন, সেটা দিয়ে জায়গাটাকে একটু ঘষে দিন, কিন্তু নখ আপনি একদমই কিন্তু লাগাবেন না। আর একটুখানি বলবো যে দেখার প্রয়োজন রয়েছে, কারণ এরকম আপনি অনেক ধরনের ইনফেকশনই কিন্তু আপনার মধ্যে আসতে পারে। শুধুমাত্র বৃষ্টির জলে ঘাটাঘাটি করলে আপনার ফাঙ্গাল ইনফেকশন হবে এমন কোনো ব্যাপার নেই, আরো অন্যান্য ইনফেকশনও আপনার আসতে পারে। তো কি সমস্যা হচ্ছে সেটা দেখা খুবই প্রয়োজন, যেহেতু স্কিনের সমস্যা আপনার। আপনি ব্যান্ডেল থেকে ফোন করছেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একবার যোগাযোগ করুন। আপনাকে বলে দেওয়া হবে যে কোন চেম্বার আপনার বাড়ির কাছাকাছি হবে, কখন এলে কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু বলবো আপনি কনসালটেশন করান, কারণ জায়গাটা দেখারও প্রয়োজন রয়েছে। নখ আপাতত আপনি একদমই লাগাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। আর এখনো তো বৃষ্টি চলছে, একটু এড়িয়ে চলুন ওই বৃষ্টির জমা জল, যাতে আপনাকে হেঁটে না যেতে হয়, সেই জিনিসটা একটু এড়িয়ে চলবেন আপনি। যারা সরাসরি ফোনে লাইন পাচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো হচ্ছে, কিন্তু যারা ভাবছেন গিয়ে দেখাবেন তাদেরকে বলবো যে হেল্পলাইন নাম্বারের কথা ম্যাডাম বললেন 9830235527 অথবা 9830235537, এই দুটি নাম্বার রয়েছে। নাম্বার দুটি অবশ্যই নোট করে নেবেন এবং এখানে ফোন করে সরাসরি চলে যাবেন চেম্বারে। আমাদের সঙ্গে ফোনে এই মুহূর্তে আরেকজন রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি প্রিয়ঙ্কা বলছি মেদিনীপুর থেকে। বলুন কি সমস্যা রয়েছে? আমার সমস্যাটা হলো আমার প্রচুর মানে মুখে ব্রণ বেরোচ্ছে, মানে কালো কালো দাগ, স্কিনটা পুরো মুখে পুরো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে মুখটা। একটু বয়সটা বলবেন আপনার? 25। 25। আর তার মধ্যে কি ব্যথা হয়? ওই যে ব্রণগুলোর মধ্যে ব্যথা হয়? তা ব্যথা হয় না, ভালো হয়ে যায়, কিন্তু কালো দাগ পড়ে গেছে। আচ্ছা, কোনো পুঁজ বেরোয় তার থেকে? আঙ্গে কোনো ধরনের রস বা পুঁজ বেরোয় ওই জায়গাটা থেকে? না না না। আপনি ওখানে যে স্পট হয়ে যাচ্ছে, আপনি ব্রণগুলোর মধ্যে হাত লাগান নিশ্চয়ই? হ্যাঁ, হাত লাগাই। তো তাহলে তো দাগ পড়বেই। আপনি যখন জানেন যে হাত লাগালে দাগ পড়বে, তাহলে কেন হাত লাগাচ্ছেন? প্রথম কথা, হাত লাগানো বন্ধ করতে হবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকের নখের মধ্যে, আমাদের নিজেদের নখের মধ্যেই কিন্তু বিষ থাকে, পয়জন থাকে। এবার আপনি ধরুন হাত লাগাচ্ছেন, একটু খোটাখুটি করে দিলেন, তার ভেতরে একটা সাদা দানা মতো তাকে বার করে দিলেন, এসব করলে কিন্তু আপনার স্পট হবেই, দাগ পড়বে। সেটা আমি কেন, ভগবান এসেও ঠিক করতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য হাত লাগানো একদমই চলবে না, নখ লাগাবেন না বা হাত লাগাবেন না ওই জায়গাটার মধ্যে। আর যদি আপনার এরকম বারে বারে আপনার যদি পিম্পলস হচ্ছে, ব্রণ যদি আপনার হচ্ছে,
অনেকগুলো কারণ হতে পারে। এক, যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে, যদি পেট ঠিক পরিষ্কার না হয় তাহলে আপনার পিম্পলসের সমস্যা হতে পারে। হরমোনাল ইমব্যালেন্স যদি আপনার হয়, আপনার শরীরের মধ্যে যদি হরমোনের তারতম্য ঘটে, যে কোনোটা বেশি কোনোটা কম, তাহলেও কিন্তু আপনার এরকম সমস্যা আসতে পারে। ড্যান্ড্রাফ যদি আপনার মাথায় থাকে, তার থেকেও কিন্তু আপনার এরকম পিম্পলসের সমস্যা আসতে পারে। সমস্যাটা কোথায় আগে সেটাকে জানতে হবে। বাইরে থেকে ক্রিম লাগিয়ে কোনো লাভ হবে না, বা অনেকে হয়তো আপনাকে অনেক এই ওই ঘরোয়া নুস্খা টোটকা এগুলো আপনাকে বলবে, সেগুলো অ্যাপ্লাই করবেন না, আপনার জন্য কিন্তু আরো হিতে বিপরীত হয়ে যেতে পারে। মেদিনীপুর থেকে ফোন করছেন, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, খড়গপুর, হেরিয়া, মেচেদা অনেকগুলো চেম্বার রয়েছে। একটু আপনাকে বলবো যে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে, কখন এলে আপনি ডক্টর দেখাতে পারবেন। একটু বলবো যে যোগাযোগ করুন, কি খাবেন কি খাবেন না, কিভাবে থাকবেন, কোনটা আপনার জন্য ভালো, সবটাই আমরা আপনাকে বলবো। এই যে আপনার ব্রণ হয়ে যাচ্ছে, তার থেকে দাগ হচ্ছে, কোনোটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমাদের এনবিপির মেডিসিন যেরকম রয়েছে তার পাশাপাশি কিন্তু আমাদের একটা অ্যাস্থেটিক ডিপার্টমেন্টও রয়েছে, লা এলিগেন্স, যার মধ্যে আপনার যেগুলো স্পট রয়েছে সেটাও আমরা কিন্তু সরিয়ে দিতে পারবো। তো আগে আপনার ট্রিটমেন্টটা হোক, আগে ভেতর থেকে জিনিসটা আপনার পরিষ্কার হোক, তারপর যে আপনার দাগ টাগ স্পট থাকবে সেটা আমরাও দেখে নেব, সেটাও আপনার কিন্তু চলে যাবে। ঠিক আছে? একদমই তাই। আমরা নিজেরা বাড়িতে অনেক সময় ঘরোয়া টোটকার মাধ্যমে ভাবি যে এই তো ঠাকুমা দিদিমারা করতো, আমরাও করে নিই। হয়তো তারা যেটা করতেন তারা জেনে বুঝে করতেন, আমরা কিন্তু তাদের দেখে দেখে করছি। আমরা কিন্তু এখনকার দিনে সবকিছু অত শিখছি জানছি তারপরে করছি, এত ধৈর্য আমাদের থাকে না। তার জন্যই রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যারা কিন্তু আপনার সেই ঠাকুমা দিদিমার সেই ভেষজ পদ্ধতিতে করা চিকিৎসাই করবে, কিন্তু তা করা হবে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত পদ্ধতির মাধ্যমে। যারা করবেন তারা অত্যন্ত বিশেষজ্ঞ এবং তাদের প্রত্যেকের সাথেই আপনারা যথেষ্ট পরিচিত। আমাদের কাছে আজকে দেখছি ফোন আসছে এবং প্রত্যেক দিনই আসে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, যার জন্য আমি আরেকবার পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বারগুলো রয়েছে সেটা জানিয়ে দিই। এর আগে আমি জানিয়েছিলাম বনগাঁতে রয়েছে, ক্যানিংয়ে রয়েছে, বহরমপুরে রয়েছে, খড়গপুরে রয়েছে, মালদাতে রয়েছে, কৃষ্ণনগরে রয়েছে, আগরতলা, কুচবিহার, এইসব জায়গায় রয়েছে। এবারে আসছি হেরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা, অর্থাৎ কিনা যিনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি, তাকে পেয়ে যাচ্ছেন। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আরো চেম্বার রয়েছে, আমরা আসবো একে একে। তার আগে দেখে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার নাম শ্রেয়সী। বলুন, কি সমস্যা রয়েছে? কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, আমি জানতে চাইছি, বৃষ্টির জলে কি ভিজলে পারে, মানে একটু ভিজলেই কি মাথায় খুশকি হয়? না, আপনার কি খুশকির সমস্যা রয়েছে আগের থেকে? না, আমার আগে থেকে ছিল না, রিসেন্টলি একদিন আমার ভিজতে হয়েছিল বাধ্য হয়ে, হ্যাঁ, তারপরেই আমার খুশকিটা হয়েছে। আচ্ছা, সেজন্য আমি জানতে চাইছি। বেশ। দেখুন, এরকম প্রত্যেকেরই যে এরকম সমস্যা হয় নয়, কিন্তু আপনার যদি হয়ে থাকে যে আপনার বৃষ্টির জল মাথায় পড়ছে, তার থেকে আপনার খুশকি হচ্ছে, তো তাহলে আপনাকে বলবো যে একটু এই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করবেন। কারণ হতে পারে খুশকি আলাদা কিছুই নয়, আমাদের যে স্ক্যাল্পের মধ্যে যে ডেড সেল যেগুলো রয়েছে সেগুলো আপনার হয়তো একটু বেশি করে তখন মানে বেরিয়ে যাচ্ছে, বৃষ্টির জলটা পড়ায় সেটা হয়তো আরেকটু বেশি তরতাজা হয়ে যাচ্ছে, হয়তো একটু ইচিং হবে, আপনার হেয়ার ফলের সমস্যা হতে পারে, যে চুল পড়ছে আপনার। তো যদি আপনি এরকম ফিল করেন যে না, বৃষ্টির জল মাথায় পড়লে আপনার এরকম ড্যান্ড্রাফ হচ্ছে, খুশকি হচ্ছে, একটু সেটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। ছাতা অবশ্যই ব্যবহার করুন। এখন অলরেডি যেহেতু আপনার হয়ে গেছে, তার জন্য তো আপনাকে তার থেকে রেহাই পেতে হবে। একটু আপনি পিওর নারকেল তেল নেবেন, তার সাথে একটু লেবু মিক্স করুন, সেটা আপনি আপনার মাথায় ভালো করে আপনার ফিঙ্গার টিপগুলো, আঙুলের সামনেগুলো দিয়ে ভালো করে মাসাজ করুন। মাসাজ করে আপনি রাখলে একদিন রাখুন, বা আপনি শ্যাম্পু করে নিন। স্ক্যাল্পটাকে সম্পূর্ণ ড্রাই রাখবেন। বৃষ্টির দিনে আমাদের কিন্তু চুলের গোড়াটা ঠিকভাবে শোকায় না, যার জন্য অনেকে ড্রায়ার ব্যবহার করে। ড্রায়ার ব্যবহার করার দরকার নেই, আপনি চুলটাকে খোলা রাখুন, যাতে আপনার চুলের গোড়াগুলো যাতে আপনার ভালো করে ড্রাই হয়ে যায়, যাতে শোকোয়। না হলে কিন্তু আপনার হেয়ার ফলও হবে, ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু আপনার আসবে। আশা করি আপনার সমস্যার সমাধানের খুব সুন্দর একটি সমাধান আপনি পেয়ে গেছেন। আমরা আবারও ফিরবো আলোচনায়, আবারও নেব অনেকের টেলিফোন, কিন্তু এই মুহূর্তে একটি বিরতি। আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আত্মার হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো
এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার, খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ, অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন। এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি। ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো। হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, আমি কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম, আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? হ্যাঁ। আপনারা দেখলেন যে বিভিন্ন যারা চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ বিভিন্ন রকমের পেশেন্টদের বক্তব্য আপনারা শুনলেন, তারা কিভাবে উপকৃত হয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে। তাদের বক্তব্য শুনলেন এবং আপনারাও কিন্তু প্রতিনিয়ত ফোন করে এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে ডাক্তারবাবুর সাথে কথা বলছেন, ডাক্তার ম্যাডামের সাথে কথা বলছেন, বলে আপনাদের বিভিন্ন উপকার জানতে পারছেন। তো আমরা যে আলোচনায় শেষ মুহূর্তে ছিলাম, আরেকবার সেই আলোচনাতেই ফিরবো। ব্যথা, অর্থাৎ শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, যেটা আমরা বর্ষাকালে একটু বেশি করেই ফিল করতে পারি। হঠাৎ ব্যথা, ঘুম থেকে উঠে দেখছি গোড়ালিতে ব্যথা, হাঁটতে চলতে বা বসতে উঠতে আমরা দেখছি হঠাৎ একটু হাঁটুর কাছটা টনটন করে উঠলো। এটার কি কারণ হতে পারে সেই নিয়েই আমরা আলোচনায় ছিলাম। দেখুন, ব্যথার তো অনেক কারণ রয়েছে, যেটা আমরা বারেই বলে থাকি যে আগে কারণ জানতে হবে, তারপর তার চিকিৎসা হবে। এবার কারণ না জানলে চিকিৎসা আপনার হবে না। ওই শুধু ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে জাস্ট কমিয়ে রাখা বা দাবিয়ে রাখাই হবে। কারণের যদি আমরা চিকিৎসাটা করতে পারি, ব্যথার জন্য আলাদা করে ওষুধ খেতে হবে না আপনাকে। একদমই তাই। আমরা দেখে নেব আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি ডাক্তারবাবু,
হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমি। বলছি আমার চোখের নিচটা না ফুলছে আর ব্যথা আছে আর অতিরিক্ত মাথা চুল উঠছে। চোখের নিচটা আপনার ফুলছে আর ব্যথাও হচ্ছে? হ্যাঁ আচ্ছা, আর চুল পড়ছে বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা কি বর্ষাকালে বেশি হচ্ছে চুল পড়াটা, না আপনার বরাবরই হেয়ার ফলের সমস্যা আছে? হ্যাঁ। টিভিতে শুনলে হবে না, আপনি ফোনে শুনুন। আপনার কি বর্ষাকালেই বেশি চুল পড়ছে? বলছে 2-3 মাস মতন বেশি চুলটা পড়ছে। আচ্ছা ঠিক আছে, দেখুন আপনার যদি চোখের নিচে আপনার ফুলে যায় বা আপনার যদি চোখের নিচে ফুলে গিয়ে ব্যথা হচ্ছে, একটু আপনাকে বলবো যে আপনার আইজি রিপোর্টটা করা দরকার, অ্যালার্জি রিপোর্ট করা আপনার দরকার। চুল পড়ছে তার জন্য, হ্যাঁ তো সেটা আপনি রিপোর্ট করিয়েছেন? না। রিপোর্ট না করলে কি করে জানবেন অ্যালার্জি আছে আপনার? সেটা 200 হতে পারে, আবার 2000ও হতে পারে, 2000-এর বেশিও হতে পারে, সেটা তো জানতে হবে। অ্যালার্জির একটা মাত্রা রয়েছে, প্রত্যেকটা জিনিসই আমাদের শরীরের মধ্যে থাকবে, কিন্তু সেটা কম আছে না বেশি আছে সেটা আপনাকে জানতে হবে। অ্যালার্জি কম থাকলে অসুবিধা নেই, কিন্তু বেশি থাকলে অনেক ধরনের প্রবলেম আসবে। এই যে আপনার হেয়ার ফল হচ্ছে, সেটা কিন্তু আপনার অ্যালার্জির জন্য কিন্তু হতে পারে। যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে তার জন্য কিন্তু আপনার চুল পড়ার সমস্যা আপনার কিন্তু থাকতে পারে। আপনি আপনার একটা রক্ত পরীক্ষা করাবেন, থাইরয়েডের টেস্ট করান, টিএসএইচ, একটা লিভার ফাংশন টেস্ট, এলএফটি রিপোর্ট করুন, আর অ্যালার্জির জন্য আইজি রিপোর্ট করুন। এই 3টে রক্ত পরীক্ষা আপনি করান। এই 3টে থেকেই মোটামুটি আপনার বোঝা যাবে যে আপনার চোখের নিচের ফোলা বা ব্যথা বা চুল পড়ার সমস্যাটা আপনার কেন হচ্ছে। যেটা বললাম, কারণটা আগে বুঝতে হবে। কারণটা বুঝলে তার চিকিৎসা করলে যে আপনার চোখ ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, চুল পড়ছে, সেটা কোনোটাই আপনার হবে না। ঠিক আছে? তাও বলবো, বাইরে যখন আপনি বেরোবেন একটুখানি মাথাটাকে আপনি একটু কভার করে বেরোন, যাতে আপনার চুলের মধ্যে ধুলোবালি না জমতে পারে। তার থেকেও কিন্তু হেয়ার ফল হতে পারে আপনার। সপ্তাহে তো 2 দিন করে মাথা ঘষি। সে আপনি যেরকম করছেন সেরকম করবেন, কিন্তু তারপরও আপনি যদি মাথায় আপনার জল জমে থাকে বা ঘাম জমে থাকে, সেখান থেকেও কিন্তু আপনার চুল পড়ার সমস্যা আসতে পারে। সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আরেকটা কথা বলছিলাম ডাক্তারবাবু, বলছি যে আমার তো নার্ভের সমস্যাও আছে আর মাজারের সমস্যা। তো কি জানতে চান আপনি? আমার থেকে কি জানতে চাইছেন? এর জন্য কি ওটা কিছু হয়? চুল পড়ে বা চোখের কোনা ফুলবে? না, নার্ভের সমস্যার জন্য বা হাড়ের সমস্যার জন্য আপনার চুল পড়া বা চোখের সমস্যা আসবে না। সম্পূর্ণই প্রত্যেকটাই আলাদা সমস্যা। নার্ভের সমস্যা যেমন আলাদা, হাড়ের সমস্যাও আলাদা, চুল পড়া বা আপনার চোখের নিচ ফুলে যাওয়া, ব্যথা হওয়া, প্রত্যেকটাই আপনার আলাদা, একটা একটার সাথে যুক্ত নয়। ঠিক আছে? একদমই তাই। আমরা অনেক সময় না অজান্তে বা আমরা নিজেরা ঠিক করে সবকিছু জেনে বুঝে না উঠতে পেরে আগে থেকেই ভয় পেতে থাকি যে আমার এই রোগটা হয়েছে, তাহলে কি তার সাথে এইটা হতে পারে। হতেই পারে, আমাদের একটাই শরীর এবং একটা শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তার মানে যে সেগুলো ইন্টারলিঙ্কড তা কিন্তু নয়, তাই নয় কি? একদমই, এটা একদম ঠিক কথা। হ্যাঁ, কিছু কিছু সমস্যা আপনার সেটা রিলেটেড। সাপোজ আপনার যদি ব্রেইনে কোনো ধরনের কোনো সমস্যা হয়, আপনার যদি মস্তিষ্কের মধ্যে আমাদের প্রচুর নার্ভ রয়েছে, স্নায়ু রয়েছে, বা যে আমাদের কোষগুলো রয়েছে, সেগুলো যদি আপনার নষ্ট হয়ে যায়, সেটা আপনার সারা শরীরে আপনার তার এফেক্ট পড়তে পারে। আপনার হাত কাঁপা বা পা কাঁপা, বা আপনার হাতে পায়ে আপনি জোর পাচ্ছেন না, আপনি চলাফেরা ঠিক করে করতে পারছেন না, কথা ঠিক করে বলতে পারছেন না, সেটা আপনার হতে পারে। সেটা আপনার ব্রেন, যেহেতু আমাদের সম্পূর্ণ শরীরটাকে সঞ্চালন করছে, ব্রেনে কোনো সমস্যা হলে এই প্রবলেমগুলো আপনার আসতে পারে। যদি আপনার হার্টে কোনো সমস্যা হয়, যে হার্টে আপনার কোনো ধরনের কোনো ব্লকেজ রয়েছে, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে দেখবেন যে আপনার রক্তচাপের মাত্রা বেড়ে যাবে আপনার, কারণ হার্ট ঠিকভাবে ব্লাডটাকে পাম্প করতে পারছে না। সেখান থেকে আপনার শরীরের মধ্যে আপনার রক্তচাপ বেড়ে যাবে, সেখান থেকে আপনার ব্লাড প্রেশার একটা সমস্যা আপনার আসতে পারে। তো কিছু কিছু জিনিস ইন্টারলিঙ্ক, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু এরকম নয় যে আমি একটু বৃষ্টি ভিজলাম বলে আমার চুল পড়ছে, বা আমি একটু রোদে বেরিয়েছি বলে আমার গা হাত পা ব্যথা করছে, সেরকম কিন্তু খুব একটা দেখা যায় না, খুব একটা বেশি কিন্তু হয় না। কিন্তু হতেই পারে যে আপনার একটা সমস্যার জন্য আপনি ট্রিটমেন্ট করছেন, তার কোনো মেডিসিনের সাইড এফেক্ট আপনার আরেকটা রোগ চলে আসছে, এরকমও কিন্তু হতে পারে। বেশ, আমরা দেখে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি গৌড় থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে ম্যাডাম, আমি হচ্ছে 25 বছর বয়স। আমার মাথার চুলগুলো বড় পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়িতে এরকম কারো সমস্যা রয়েছে যে খুব কম বয়সে চুল পড়ে যাচ্ছে? জেনেটিক নেই, কোনো জেনেটিক সমস্যা কিছু নেই।
আচ্ছা, তো আপনি আপনার কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? আর রিপোর্ট করাইনি, এই দেখছি বেশ কিছুদিন হচ্ছে পড়ছে। কতদিন ধরে চুল পড়ছে আপনার এরকম? প্রায় 4 মাস হবে। 4 মাস হবে। তো আপনার যদি জেনেটিক না হয়ে থাকে, আপনি যদি সেটা জানেন, তাহলে তো কোনো না কোনো কারণে আপনার চুল পড়ছে। এমনি এমনি তো আর চুল পড়ে যাবে না। দেখুন, এবার অতিরিক্ত যদি আপনার স্ট্রেস থাকে বা যদি আপনার এংজাইটি, ডিপ্রেশন এরকম থাকে বা ঘুম ঠিকঠাক হচ্ছে না, তাহলেও কিন্তু আপনার হেয়ার ফলের সমস্যা হতে পারে। ঘুম ঠিক হচ্ছে না, রাতে কাজ করতে হচ্ছে। আচ্ছা, তো দেখুন, আপনার যদি রাত জেগে কাজ করতে হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট আপনার দিনের বেলায় যাতে আপনি সেটা মেক ওভার করতে পারেন, সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, কারণ আপনার রাত হয়েছে ঘুমানোর জন্য। এবার আপনি যদি সেই রাতে যদি আপনি কাজ করছেন, কাজ তো করতে হবে, কাজ তো আর বন্ধ করতে পারবেন না। তো সেটা আপনার যে ঘুমটা আপনার ঠিকঠাক হচ্ছে, সেটাতে দিনের বেলা যাতে ফুলফিল হয় সেদিকে একটু খেয়াল রাখুন। আর খুব বেশি স্ট্রেস, টেনশন এগুলো করবেন না। একটু মেডিটেশন আপনি করুন। আর আপনাকেও বলবো যে একটু রক্ত পরীক্ষা করান, একটা লিভার ফাংশন টেস্ট করান। যেহেতু রাত জেগে কাজ করছেন, আপনার পেটের সমস্যা আসতেই পারে। একটু আপনি রক্ত পরীক্ষা করুন, লিভার ফাংশন টেস্ট করান, একটা আইজি রিপোর্ট করুন, আর একটা থাইরয়েডের রিপোর্ট আপনি করান। মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়। তাহলে তো আপনাকে অবশ্যই এলএফটি রিপোর্ট করতে হবে। দেখুন, মোটা হয়ে যাচ্ছেন সেটা আপনাকে দেখতে বাজে লাগবে, সেটা পরের কথা, কিন্তু আপনার শরীরে কিন্তু অন্যান্য রোগ বাসা বাঁধবে, সেদিকে খেয়াল রাখতে হবে। মোটা হয়ে গেলে সমস্যা, তাই তো? 100বার সমস্যা। আপনি খেলাধুলা করুন, একটু এক্সারসাইজ করুন, আস্তে আস্তে আপনার হার্টের সমস্যাও কিন্তু চলে আসতে পারে। খাওয়া দাওয়ার দিকে একটু আপনাকে যত্নশীল হতে হবে। বাইরের খাওয়া দাওয়া একদমই আপনার করা চলবে না। ভালো হয় ম্যাডাম? সেটা আপনার হাইটের উপর ডিপেন্ড করে। হাইট বলতে 5 ফুট 5 হবে। 5 ফুট 5 ইঞ্চ। আপনার এখন ওজন কত আছে? একটু বেশি, 72 হয়েছে। কত? 72। 72? আপনার 70 অবধি আপনার বডি ওয়েট হবে। আপনার 5 ফুট 5 ইঞ্চি যদি হয়, 25 বছর বয়স, আপনার 65 থেকে 70 আপনার বডি ওয়েট থাকবে। ঠিক আছে, তো সামান্য একটু বেশি আছে। একটু আপনি ওয়ার্কআউট করুন, একটু খেলাধুলা করুন, আমার মনে হয় সেটা আপনার জন্য হেল্পফুল হবে। খাওয়া দাওয়ার দিকে একটু আপনাকে কেয়ারফুল হতে হবে। বাইরের খাওয়া দাওয়া একদমই আপনার চলবে না। বাড়িতেও যে খাবেন তার মধ্যে তেল, ঝাল, মশলা এগুলো একটু কম খান। নিজের একটু খেয়াল রাখুন। বয়স খুবই কম, অনেক সমস্যায় আপনার আস্তে আস্তে চলে আসবে, তো একটু নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমি আরেকবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বারগুলো রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। বর্ধমানে রয়েছে ডক্টর বি শর্মা চেম্বার, অর্থাৎ যিনি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি, তার চেম্বার রয়েছে। শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দিল্লিতে অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার। দিল্লিতে থাকছেন ডক্টর আর এ হালদার, ডক্টর এ হালদার, রানীগঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা এবং হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার। আমাদের সঙ্গে টেলিফোনে আরেকজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি বোলপুর থেকে বলছিলাম, বীরভূম জেলা বোলপুর থেকে। বলুন, কি সমস্যা রয়েছে আপনার? আমার সমস্যাটা হচ্ছে আমার পেটের ভুঁড়ি কমানোর জন্য কিছু একটু টেস্ট নিতে চাই। আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর কি খায়, কিন্তু মোটা নয়, পেটের ভুঁড়িটা দিনকে দিন পাচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন? বয়স হচ্ছে 34 বছর। কত? 34। আচ্ছা, তো কোনো আপনার প্রেসার, সুগার বা থাইরয়েড কোনো সমস্যা কিছু রয়েছে? প্রেসারটা কিন্তু আছে। প্রেসারের জন্য মেডিসিন খেতে হয় আপনাকে? আচ্ছা, আর বসে থাকার কাজ আছে আপনার, না আপনি মানে ছোটাছুটি করতে হয় আপনাকে? না, বসে থাকার কাজ। তো বসে থাকার কাজ, হ্যাঁ, তো বসে থাকার কাজ হলে তো আপনার বডি ওয়েট এমনিতেই বাড়বে, সেটা অস্বাভাবিক তো কিছুই নয়। এবার তার জন্য দেখুন, বডি ওয়েট বেড়ে যাচ্ছে বা আপনার পেট বড় হয়ে যাচ্ছে, ভুঁড়ি বড় হয়েছে, তার জন্য আলাদা করে তো আর কোনো টিপস হবে না। তার জন্য আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে, রেগুলার আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে। খাওয়া দাওয়ার দিকে আপনাকে একটু যত্নশীল হতে হবে, চিন্তা ভাবনা করে আপনাকে খেতে হবে। আর একটুখানি দেখুন, আপনার বডির মানে মেটাবলিজম রেট আপনার খুব কম, যার জন্য হয়তো আপনি অল্প কিছু খাওয়া দাওয়া খেলেও আপনার মনে হবে যে আপনার বডি ওয়েট বেড়ে যাচ্ছে। তো সেটা আপনি
বসে কাজ করছেন তার জন্য হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আগে ফ্যাট ডিপোজিশন কিন্তু পেটের মধ্যেই হয়। মহিলাদের ক্ষেত্রে যেরকম কোমরে বা হাতে আগে ফ্যাট ডিপোজিশন হয়, পুরুষদের ক্ষেত্রে কিন্তু পেটের মধ্যেই আগে ফ্যাট ডিপোজিশন হয়। তো সেখানে আপনার পেট বড় হয়ে যাওয়া, ভুঁড়ি বড় হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। একটু এক্সারসাইজ করুন, খাওয়া দাওয়ার দিকে একটু আপনি ধ্যান দিন, আর একটু আপনার মাঝে মধ্যে সুগার টেস্ট অবশ্যই করাবেন, সেটা র্যান্ডম হোক বা ফাস্টিং পিপি হোক। আর লিপিড প্রোফাইল টেস্ট, মানে কোলেস্ট্রলের লেভেলটা কতটা কি রয়েছে সেই টেস্টগুলো অবশ্যই একটু আপনাকে কিন্তু করতে হবে। মেটাবলিজম খুব খারাপ আপনার, যার জন্য আপনি অল্প খাওয়া দাওয়া করলেও আপনার হয়তো পেটটা বড় হয়ে যাচ্ছে। তো তার জন্য আপনাকে বলবো যে আপনি একটু সামান্য প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল, তার মধ্যে একটুখানি অ্যাপেল সাইডার ভিনিগার, 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার আর 1 গ্লাস গরম জল, এটা আপনি খান। আপনার এতে মেটাবলিজম রেটটা ভালো হবে। মেটাবলিজম রেট ভালো হলে আপনার কিন্তু এই যে বডি ওয়েট গেইন হচ্ছে বা আপনার ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনার আসবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য। অনেকেই হয়তো আছেন যারা টেলিফোন করছেন কিন্তু লাইন পাচ্ছেন না, তাদের জন্য জানিয়ে রাখি আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 অথবা 9830235537। এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার বাড়ির কাছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে চেম্বার রয়েছে সেখানে গিয়ে কিন্তু দেখিয়ে নিতে পারেন সরাসরি। আমরা আবারও আলোচনায় ফিরব। বিভিন্ন ফোন নিতে নিতে আমরা অনেক ধরনের আরো বিষয় আমাদের মানে উঠে আসে যেগুলো নিয়ে আলোচনা প্রয়োজন, যেগুলো হয়তো বর্তমান যা সিচুয়েশন রয়েছে, বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম একটা ভীষণ রকমের প্রচলিত ব্যবস্থা রয়েছে, বিশেষত আফটার কোভিড সিচুয়েশনের জন্য। তাতে আমরা ভীষণভাবেই ঘরে বসে বা আরাম করে কাজ করতে অভ্যস্ত। কাজ হয়তো করছে, আমাদের মস্তিষ্ক খাচ্ছে, কিন্তু শরীর খাচ্ছে না। তো এই ক্ষেত্রে যারা একেবারেই ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদেরকে কিভাবে নিজেদেরকে সচল তারা রাখতে পারবেন? ওয়ার্ক ফ্রম হোম এই যে কালচারটা শুরু হয়েছে, অনেকে ভাবে যে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম খুব ভালো ব্যাপার, একটা ঘরে থেকেই কাজ হচ্ছে, কিন্তু এতে না ডিউটি আওয়ার্সটা ওদের ফিক্স থাকে না। অফিস হলে একটা ডিউটি আওয়ার্স থাকে, ওয়ার্ক ফ্রম হোমে কোনো ডিউটি আওয়ার্স থাকে না। তো সারাক্ষণই হয়তো ওদেরকে ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে বা কোনো না কোনো কাজ করতে হচ্ছে। তো সেখান থেকে কিন্তু ঠিকভাবে একটা রুটিন নিজের জন্য একটা সিলেক্ট করা কিন্তু খুব টাফ হয়ে যায়, যে সময় মতো খাওয়া দাওয়া বা সময় মতো একটু এক্সারসাইজ করা, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব টাফ হয়ে যায়। কিন্তু সেখান থেকে আপনাকে একটু সময় বার করে নিতে হবে। একটু আপনার খাওয়া দাওয়াটাকে, আমরা যেরকম 4 বার খাওয়া দাওয়া করি, যেহেতু আপনি বাড়িতেই আছেন, সেই 4 বারের খাওয়া দাওয়াটাকে আপনি 6 বারে ডিভাইড করে নিন, যে আপনার লাঞ্চ ডিনার আপনি 2 বার করে সেটাকে ডিভাইড করে নিন। বারে বারে খান, অল্প অল্প করে খান। আপনার যদি সারাক্ষণ বসে আপনাকে কাজ করতে হচ্ছে, একটু বলবো আপনি উঠে একটু হাঁটা চলা করুন বা একটু আপনি শুয়ে রেস্ট নিন। কারণ শুধুমাত্র কিন্তু আপনার এর থেকে বডি ওয়েট বাড়বে এটাই নয়, আপনার কিন্তু এর থেকে ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, মেনলি স্পন্ডিলাইটিসের সমস্যা কিন্তু অনেকটাই বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তো একটু আপনাকে বলবো যে পশ্চার আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি সারাক্ষণ চেয়ার টেবিলে বসে কাজ করছেন, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা অ্যাট স্ট্রেচ কাজ করুন। একটু আপনি উঠে একটু হাঁটাহাঁটি করুন, 10 মিনিট 15 মিনিট একটু হাঁটাহাঁটি করুন, বা একটু আপনি স্ট্রেচিং যেগুলো রয়েছে সেগুলো আপনি করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এর মধ্যে কি কিন্তু একটু নিজেকে রাখতে হবে, যেহেতু আপনি একদমই বাইরে বেরোতে পারছেন না। তো সেখান থেকে কিন্তু আপনার শুধু যে ফিজিক্যাল আপনার ডিটোটেশন হবে সেটা নয়, আপনার কিন্তু মেন্টালিও আপনি অনেকটা ড্রেন হয়ে যাবেন, আপনার মেন্টালিও কিন্তু এক্সহশন চলে আসবে। তার জন্য মেডিটেশন খুব ভালো হতে পারে, যোগা, প্রাণায়াম, এগুলো আপনাকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বিক্রম দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে আমি এটা দেখছি আমার বছর খানিক ধরে, মানে কয়েক বছর ধরে, যে বৃষ্টির জলেই যখন একটু পা দিই বা হাঁটি রাস্তা দিয়ে বা কোনো সময় ইয়ে হয়, আমার পায়ের ফাঁকে না ঘা হয়ে যাচ্ছে। নর্মাল সময় থাকতে কোনো হচ্ছে না, তখনই মানে এই বর্ষাকালেই দেখছি জিনিসটা হচ্ছে। আচ্ছা, আর তারপর অনেক বছর ধরে। হ্যাঁ, ওই জায়গাটায় আপনার ইচিং হয় বা জ্বালা করে জায়গাগুলো? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড পরিমাণে ইচিং হয়, মানে ইচিং হতো তো ছিলে ফেলি জায়গাটাকে, তারপরে দেখি রসটা বেরোয়, এটা আবার ইয়ে করি, তারপর মলম লাগাই, কিন্তু এই বর্ষাকালটা পুরোই থেকে যায়। তারপর যখন নর্মাল আমি অন্য জলে যখন পা দিচ্ছি বা ইয়েছি তখন কিন্তু হচ্ছে না এই জিনিসটা।
তো তাহলে কি আপনার কি রেস্ট অফ দ্য লাইফ কি এভাবেই চলবে? প্রত্যেক বর্ষে এরকম আপনার ইচিং হবে, আপনি জায়গাটাকে ক্ষতবিক্ষত করবেন, মলম লাগাবেন, এভাবেই চলবে? তা তো কোনো সময় চাই না এটা। তাহলে কি কি চাইছেন, কি কি করতে হবে তাহলে তার জন্য? হ্যাঁ, ট্রিটমেন্ট করানো যায়। আমি অনুষ্ঠান দেখছিলাম তাই ফোন করলাম, যদি হয়তো আমি আপনাদের কাছে যাবো দেখাতে। বেশ, দেখুন আপনার যে সমস্যাটা আপনি বললেন, আমরা একটু আগেই এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। খুব কমন এই সমস্যাটা, স্পেশালি বৃষ্টির সময় অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। আমরা বৃষ্টির সময় আমরা যে স্যান্ডেল বা জুতো, শু যাই আমরা পরি, সেগুলো ম্যাক্সিমামই হয় রাবারের, রেক্সিনের, এসবের জুতো হয়। আপনি ধরুন সাপোজ আপনি শু পরছেন, এবার আপনি সেটা পরে আপনি সারাদিন জুতোটা পরে রেখেছেন, জলে হয়তো আপনাকে ভিজতে হচ্ছে বা নোংরা জলে আপনাকে হাঁটতে হচ্ছে, এবার এই যে পাটা আপনার ভেজা রয়ে গেল, এর থেকে কিন্তু আপনার ইনফেকশনটা জন্ম হচ্ছে। আমরা খুব কমই হয় যে আমরা যদি আমরা অফিসে যাচ্ছি, তো আমরা যখন জলটা দিয়ে হেঁটে আমরা অফিসে যাই, অফিসে গিয়ে বসে পড়লাম, কাজকর্ম করছি, আমরা ভুলে যাই। বাড়ি এলে অবশ্যই পা ধুয়ে ঘরে ঢুকি। অফিসে কিন্তু সেটা অনেকের ক্ষেত্রেই হয় না, বা আপনি কারোর বাড়ি যাচ্ছেন, সেখানে গিয়েও হয়তো সেটা সম্ভব হচ্ছে না। ওই যে জলটা আপনার থেকে যাচ্ছে পায়ের মধ্যে, তার থেকে কিন্তু আপনার ইনফেকশনের শুরু। আপনার আঙ্গুলের মাঝখানে মাঝখানে দেখবেন সাদা মতো হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় আপনার ইচিং হচ্ছে। হ্যাঁ, আপনি বলছেন ইচিং হচ্ছে, মারাত্মক আপনার ইচিং হবে। আপনার নখ লাগালে আরো বেশি কিন্তু সেটা বাড়াবাড়ি হবে। তো পাটাকে আপনার শুকনো রাখতে হবে। যদি আপনি নোংরা জলে এরকম আপনাকে যেতে হচ্ছে, প্রথমত তো বলবো অ্যাভয়েড করুন। তারপর অনেক সময় হয় যে আপনার বাড়ির সামনেই জল আছে, কিছু করার নেই, একটুখানি যেতেই হবে আপনাকে। তো যদি এরকম আপনার পায়ে জল লাগছে, ইমিডিয়েটলি পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে নিন, পরিষ্কার করে নিন, মুছে শুকিয়ে নিন পাটাকে, ঠিক আছে? বা জুতোটা খুলে আপনি পাটাকে ভালো করে শুকিয়ে, সেখানে প্রয়োজন হলে আপনি একটু পাউডার ব্যবহার করুন, যাতে আপনার নখের আঙুলের মাঝখানে মাঝখানে যাতে ওই ইনফেকশনটা আপনার না হয়। এবার যেহেতু আপনার হয়ে গেছে, তার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে, অবশ্যই তার চিকিৎসা রয়েছে। ফাঙ্গাল ইনফেকশনের জন্য ট্রিটমেন্ট রয়েছে। সারা জীবন ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, তার মধ্যে আপনি চিকিৎসাটা করবেন। আপনার এই সমস্যাটা এই বর্ষাকালে তো আর থাকবেই না, আর পরবর্তী আর কোনো বর্ষাকালে আপনার হয়তো এই সমস্যাটি দেখা দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি ম্যাডাম আপনার সাথে দেখা করতে চাই, আমি কিভাবে ইয়ে করবো, মানে আপনাদের আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দেখুন টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমরা একটু পরে সেটা অ্যানাউন্সও করবো। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। আপনাকে আমাদের এক্সপার্ট টিম রয়েছে, ওরা আপনাকে বলে দেবে যে আপনি কখন আর কোথায় এলে আপনি দেখাতে পারবেন। একেবারেই। আপনি ফোন করেছিলেন বর্ধমান থেকে, বললেন বর্ধমানে কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে, এবং সেখানে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যিনি সিএমডি ডক্টর বি শর্মাকে। হেল্পলাইন নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 অথবা 9830235537। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে যেতে পারেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে কোনো চেম্বারে। তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, সেই আলোচনাতেই আবারও ফিরে আসব, যে কিভাবে আমরা নিজেদের এই মানে সারাক্ষণ বসে কাজ করা, অথবা যারা অফিসেও যাচ্ছেন এখন, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে কোনো কর্পোরেট সেক্টর বলি না কেন বা যে কোনো সেক্টরই বলি না কেন, সেখানেই কিন্তু দেখা যায় আমাদের সাধারণত দিনের বেশিরভাগ সময়টা টেবিল চেয়ারে বসেই কাটাতে হয়। এবার বাড়িতে আমরা একটু পজিশন চেঞ্জ করলাম, একটু হাঁটাচলা করলাম, এগুলো করতে পারি, অফিসে কিন্তু সেটা সম্ভব নয়। সেখানে আমরা নিজেদের কিভাবে সুস্থ রাখবো সেই আলোচনায় আসবো। তার আগে দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা পার্ক স্ট্রিট থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যাটা হচ্ছে আমার মায়ের একটু সমস্যাটা হচ্ছে, মানে আমার মায়ের 54 বছর বয়স। সকালে উঠে ঘুম থেকে উঠলে গোটা শরীর, হাত পা সব দুর্বল হয়ে যায়, কাঁপে, ব্যথা ব্যথা করে, কোমর কোমর যন্ত্রণা করে, গোটা শরীর দুর্বল লাগে। তো অনেকক্ষণ পর তারপরে মোটামুটি ঠিক হয়ে আসে, নর্মালি আসে। আচ্ছা, তো এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? এই তো ডাক্তার সরকারি হাসপাতালে দেখানো হয়েছিল। তো ডাক্তারবাবু কি বলেছে, কেন হচ্ছে না এরকম? তারপরে কোনো কিছু হচ্ছে না। না, তো একটা তো কারণ থাকবে যে ওনার যে এরকম সকালে ঘুম থেকে উঠে গা হাত পা দুর্বল হয়ে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, তার তো একটা কারণ থাকবে না? দেখুন, ওনার আপনি বলেন 54 বছর বয়স, তাই তো?
হ্যাঁ 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 হ্যাঁ, তো এতটাও বয়স ওনার হয়ে যায়নি যে সকালে ঘুম থেকে উঠে গা হাত পা দুর্বল হয়ে যাবে, ব্যথা হবে, এগুলো হবে। খাওয়া দাওয়া দিয়ে ঠিক আছে, খাওয়া দাওয়া দিয়ে ঠিক আছে। তাহলে তো আরো ভালো কথা। কিন্তু দুঃখের কথা আপনার জন্য, তারপরেও আপনার মায়ের এতটা কষ্ট হচ্ছে, ওনার শরীরে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হতে পারে, ঠিক আছে? ভিটামিন ডি এর মাত্রা যদি শরীরে কম থাকে তাহলে কিন্তু এই সিমটমস গুলো ওনার মধ্যে আসবে। প্রত্যেক দিন সকালবেলা ওনাকে বলুন গায়ে রোদ লাগানোর জন্য, সকাল 9টা অবধি যে রোদটা রয়েছে বাস ওইটুকুই, তারপরে যে রোদটা সেটার মধ্যে ইউভি রে থাকে সেটা দরকার নেই। সকাল 9টা অবধি যে রোদ রয়েছে গায়ে একটু রোদ লাগাতে বলুন, একটু গরম জলে চান করতে বলবেন, এইটুকু ওনাকে করতে বলুন। আর কিছু রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। তার আগে আমি বলবো যে যদি আপনার মনে হয় যে না ওনার এই সমস্যাটা অনেক দিনের বা এগুলোর পরেও ওনার সমস্যার সমাধান হচ্ছে না, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আপনাকে বলে দেওয়া হবে, আপনি সেখানে এসে দেখা করবেন। তারপর ওনার কি টেস্ট হবে বা কি খাবে কি খাবে না, কিভাবে থাকবে, কি ধরনের প্রাণায়াম যোগা বা ব্যায়াম কি করবে, সবটাই আমরা আপনাকে বলবো, সবটাই আমরা আপনাকে গাইড করব। সঙ্গে থাকবেন। এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার কিন্তু কলকাতাতেও রয়েছে। কলকাতায় আপনি দেখাতে পারেন হাতিবাগান, ল্যান্সডাউন এবং আমতলাতে। আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসবেন চেম্বারে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বারাসাত থেকে সত্য রায় বলছি। বলুন, কি সমস্যা রয়েছে আপনার? আচ্ছা, বলছি আমার এখন বয়স 55, তো আমি অফিসিয়াল কর্পোরেট সেক্টরে কাজ করি। আমি জাস্ট আজকে মোবাইল দেখতে দেখতে ম্যাডামের প্রোগ্রাম দেখলাম, খুব ভালো লাগছে। তো ইস্যুটা হচ্ছে আমার অফিস জব, কম্পিউটার রিলেটেড ম্যাটার। তো লং টাইম বসার জন্য কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, এই প্রবলেম গুলো খুব বেশি হচ্ছে। তো ডাক্তারবাবু আমাকে এটার জন্য আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম। উনি কিছু জেনারেল মেডিসিন দিয়েছে, কিন্তু মেডিসিন খেলে আমার প্রবলেম কমে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে প্রবলেমটা ব্যাক করছে। আমি জানতে চাইছি পঞ্চকর্মা পদ্ধতি কি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কিংবা কিভাবে আমি যোগাযোগ করবো বারাসাতে যদি নিয়ারেস্ট চেম্বারটা উনি বলেন। বারাসাতের কাছাকাছি আপনার মধ্যমগ্রাম চেম্বারটি কাছাকাছি হতে পারে। মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, প্রত্যেক সোমবার আর শুক্রবার সেখানে আমাদের চেম্বার হয়। আর খুব ভালো আপনি একটা কথা যেটা বললেন যে পঞ্চকর্মা থেরাপি, বডি ডিটক্সিফিকেশন, হয়তো আপনার এই সম্পর্কে ধারণা রয়েছে, তার জন্য আপনি পঞ্চকর্মা থেরাপির কথা আপনি বলেছেন। আমি আপনার প্রোগ্রাম দেখছিলাম, আমি আগে তো দেখেছি, আমি আজকে দেখেছি, খুবই ভালো হয়েছে, ইন্টারেস্টিং প্রোগ্রাম হচ্ছে আপনার। ওটার জন্য আমি আরো পার্টিকুলার জিজ্ঞাসা করছি, এক্ষেত্রে আমি কি পঞ্চকর্মা পদ্ধতি প্রয়োগ করতে পারি? কারণ আমি নিজে অ্যালোপ্যাথি মেডিসিনের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট হতে চাইছি না। বেশ বেশ বেশ, খুব ভালো কথা। আপনার মধ্যমগ্রাম আমাদের যে চেম্বার, সেখানেই আমাদের পঞ্চকর্মা থেরাপির ব্যবস্থা রয়েছে। আপনি যদি মনে করেন যে না আপনার এই সমস্যাগুলোর জন্য একটু পঞ্চকর্মা থেরাপি আপনি নিতে চান, অবশ্যই আপনার জন্য সেটা ভালো হবে। সেটা আপনার একটা এক্সট্রা বেনিফিট আপনি বলুন, সেরকম একটা আপনার জন্য হবে। আর দেখুন, প্রত্যেক সোম আর শুক্র আমাদের সেখানে চেম্বার হয়। আপনি একটু হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন। হ্যাঁ, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু কথা বলে নিন, আপনাকে সবকিছু ওরা বুঝিয়ে দেবে, বলে দেবে। আপনার যা কোয়েরিজ থাকবে আপনি একদম এফেক্টেড হবে, আপনার জন্য ভালো হবে। মেডিসিনের তো প্রয়োজন আপনার হবেই না, আরো যাতে নেক্সট প্রবলেম আপনার না আসে সেটাও আমরা পঞ্চকর্মার মাধ্যমে করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যে আমাদের একজন নিয়মিত দর্শক সেটা আমরা বুঝতে পারলাম। আপনি যথেষ্ট অবগত এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ধরনের কিভাবে চিকিৎসা করা হয় সেই ব্যাপারে, এবং আমরা এর আগেও বহু এপিসোডে পঞ্চকর্মা থেরাপি নিয়ে কথা বলেছি এবং আগামী দিনেও বলবো। আজকে আমাদের সময় একেবারেই সীমিত। আমরা শেষ মুহূর্তে যেটুকু আলোচনায় ছিলাম সেই ভিত্তিতেই উনি ইভেন টেলিফোনটা করলেন যে অফিসে থাকাকালীন তারা কিভাবে নিজেদেরকে একটু সচল রাখতে পারেন। একদম ছোট্ট করে বলবো, দেখুন যারা কর্পোরেটে আপনারা যারা কাজ করেন, আপনারা কিন্তু আপনাদের ওয়ার্কিং টাইমটা অনেক বেশি, 8 ঘন্টা 10 ঘন্টা হতে পারে, কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনাদের একটা চায় ব্রেক, সুট্টা ব্রেক এগুলো কিন্তু চলতেই থাকে। তো সেটাকে একটু কাট ডাউন করুন, ওই ব্রেকটা আপনি নিন, কিন্তু সেখানে আপনি একটু স্ট্রেচিং করা বা একটু ওয়াকিং করা, আপনার করিডোরের মধ্যে আপনি একটু ওয়াকিং করুন বা একটু স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো একটু করুন। আপনার পশ্চারটাকে চেঞ্জ করুন, মুভমেন্ট একটু আনুন। অ্যাট এ স্ট্রেচ আপনি কম্পিউটার দিকে তাকিয়েছেন, আপনার চোখ নষ্ট হবে, তার থেকে আপনার ঘাড়ের সমস্যা আসবে, কোমরের সমস্যা আসবে।
তো ওই জিনিসগুলো যাতে না আসে আপনার একটু মুভমেন্ট আপনাকে করতে হবে, পজিশন আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি অ্যাট এ স্ট্রেচ বসে আছেন, একটু দাঁড়িয়ে আপনি চলাফেরা করুন, বা একটু আপনি এক্সারসাইজ করতে পারলে এক্সারসাইজ করুন, একটু হাঁটুন, বাস এইটুকুই আপনার জন্য অনেক হবে। এইটুকু আপনি করুন, তাহলেই দেখবেন যে আপনার এই যে প্রবলেমসগুলো আস্তে আস্তে অ্যারাইজ করছে সেগুলো অনেকটাই কিন্তু কম থাকবে। বাড়িতে ফেরার পর কিছু এক্সারসাইজ রয়েছে, যোগা, আসন, প্রাণায়াম রয়েছে, সেগুলো আপনারা কিন্তু করতে পারেন। সময় একটু নিজের জন্য বার করতেই হবে, সেটা আপনি অফিসের আগে করুন বা পরে করুন, যখনই আপনার হাতে সময় আছে। প্রয়োজন নেই যে সকালে ঘুম থেকে উঠেই আপনাকে এক্সারসাইজ করতে হবে। আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক কভার করলাম, এবং তাও বাকি রয়ে গেল অনেক কিছুই। কোনোদিনই এটা হয় না যে আমরা একেবারে মনে করি হ্যাঁ আজকের মতো এপিসোড শেষ, কোনোদিনও হয় না। আমাদের অনেক আলোচনা বাকি থাকবে। আমরা আগামী এপিসোডে আবারও ফিরে আসব। সঙ্গে থাকবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রসিদ্ধ একজন চিকিৎসক, যিনি আমাদের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।